ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার গল্প থেকে কয়েকটি লাইন তুলে দিয়েছি এবং যেটিকে আমি ইংলিশে ট্রান্সলেট করব এবং যেটা আসন্ন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা ট্রান্সলেশন প্র্যাকটিস করো তারা চাইলে এই প্যাসেজটাকে স্ক্রিনশট করে নিজেদের মতন ট্রান্সলেট করতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো। যদি কোনো ভুল থাকে অবশ্যই আমি রেকটিফাই করে দেবো। ওকে, তাহলে চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করি। এবং আজকের এই ট্রান্সলেশনটা আমি একটা সেন্টেন্সকে কত রকম ভাবে ট্রান্সলেশন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। প্রথম যে সেন্টেন্স দিয়েছি দেখতে পাচ্ছ, কি দিয়েছি প্রথম সেন্টেন্সটা? বলা আছে রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। তাহলে এটা পুরোটাই একটা পাস্ট টেন্স। প্রথমত মানে পাস্ট টেন্স যে সেন্টেন্সটা দেওয়া আছে, রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না, তাহলে বাক্যের সাবজেক্টকে, বাক্যের সাবজেক্ট হচ্ছে রতন। জিজ্ঞাসা করিল না মানে আমরা ক্যান, ক্যান এর পাস্ট ফর্ম কি হয়? কুড। এটা হচ্ছে একটা মডালস। এক্ষেত্রেও আমরা এটাকেও ইউজ করতে পারি। আমরা কি বলতে পারি না, রতন কুড নট আস্ক এনিথিং। ওকে, বাক্যের সাবজেক্ট রতন, তাহলে আমরা বলতে পারি রতন কুড নট আস্ক এনিথিং। যেখানে নট আছে মানে নেগেটিভ সেন্টেন্স আছে, সেই জায়গায় আমরা এনি শব্দটাকে ব্যবহার করি। তাহলে রতন কুড নট আস্ক এনিথিং, কোনো কিছু জিজ্ঞাসা করিল না। ওকে, এবারে কারো যদি মনে হয় যে এই সেন্টেন্সটা মাথায় আসছে না, তো সেক্ষেত্রে নিচের যে সেন্টেন্সটা দেওয়া আছে দেখো, যে রতন চুপ ছিল, তাহলে রতন রিমেইনড সাইলেন্ট। তাহলে রিমেন, এই রিমেন মানে এই কথাটা এর পাস্ট ফর্ম কি? ইডি যোগ করে দিলাম, সেকেন্ড ফর্ম। তাহলে আমরা বলতে পারি রতন রিমেইনড সাইলেন্ট, কি নিস্তব্ধ ছিল, মানে কোনো কথাই বলেনি। কারো যদি মনে হয় যে এটাকে আমি এই শব্দটা মাথায় আসছে না, তাহলে সে এইভাবেও লিখতে পারে, এক্সপ্রেস করতে পারে যে রতন ওয়াজ সাইলেন্ট, চুপচাপ ছিল। কেউ যদি চায় সে এরকমও লিখতে পারে যে রতন said নাথিং। তাহলে এই সেন্টেন্সটাও সে লিখতে পারে। তাহলে রতন কোনো কিছুই জিজ্ঞাসা করলো না মানে সে চুপ ছিল, কোনো কথাও বললো না, বা সেড বা আস্কড নাথিংও করতে পারে। ওকে, এটাকেও করা যেতে পারে। 2 নম্বর সেন্টেন্সটা কি বলছে? পোস্টমাস্টার নিজেই তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে। তাহলে নিজেই তাকে বলছে যে বদলির জন্য, তাহলে এটা পুরোটাই একটা কি আছে না, ইনডিরেক্ট স্পিচ। যদি ডাইরেক্ট স্পিচ থাকতো, মাথায় রাখবেন, যদি ডাইরেক্ট স্পিচ থাকতো তাহলে এটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকতো। এটা ইনডিরেক্ট স্পিচ। তাহলে এরকম ভাবে করবো, দা পোর্ট, এখানে পোস্টমাস্টার তো বাক্যের সাবজেক্ট, পোস্টমাস্টার হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং সেটা কমন নাউন, তার আগে আমাকে আর্টিকেল বসাতে হবে। তাহলে কি করবো, দা পোস্টমাস্টার হিমসেলফ টোল্ড হিম। তিনি হিমসেলফ মানে কি, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি নিজেই এই কথাটাকে এক্সপ্রেস করার জন্য আমি এইভাবে লিখছি যে দ্য পোস্টমাস্টার হিমসেলফ টোল্ড হিম, মানে তাহাকে বলিয়েছিলেন, মানে রতনকে বলিয়েছিলেন, টোল্ড হিম দ্যাট হি অ্যাপ্লাইড ফর ট্রান্সফার, হি অ্যাপ্লাইড ফর ট্রান্সফার, সে অ্যাপ্লাইড ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, বাট কিন্তু কি দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, বাট ইট ওয়াজ নট গ্র্যান্টেড, মানে গ্র্যান্ট করার পাওয়ার কোনো ব্যক্তির আছে, রতনের নেই, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আছে। তাহলে সেই জন্য এইখানটা আমি প্যাসিভ ভয়েস ইউজ করলাম। তাহলে ইট ওয়াজ নট গ্র্যান্টেড বাই দ্য হায়ার অথরিটি, তো সেটা তো এখানে মেনশন করা নেই, সেই জন্য আমি এখানে লিখলাম ইট ওয়াজ নট গ্র্যান্টেড। আশা করি বুঝতে পেরেছো। এবারে এই একই সেন্টেন্স অ্যাপ্লাইড না করে কেউ অ্যাপিল্ড করতে পারে। অ্যাপিল্ড মানে এটা মানে রিকোয়েস্টের সুরে আবেদন করা, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি অ্যাপিল শব্দটাকেও ইউজ করতে পারো। তোমরা যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং
সঙ্গে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 3 নম্বর সেন্টেন্স কি বলেছে? তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। মানে তিনি অলরেডি ডিসাইড করে নিয়েছে যে তার ট্রান্সফার নামঞ্জুর হয়েছে, সেই জন্য সে আর অফিস কন্টিনিউ করবে না। মানে এটার মানেটা সেটাই দাঁড়ায়, তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন, মানে হি রিজাইন্ড হিজ অফিস। তাহলে সে কি করেছে? সে অফিস রিজাইন করেছে, মানে কি সে আর কন্টিনিউ করবে না। হি কুড নট কন্টিনিউ হিজ সার্ভিস। হি রিজাইন্ড হিজ অফিস অ্যান্ড ডিসাইডেড টু রিটার্ন হোম। রিটার্ন শব্দের পরে আমরা কোনো কিছু প্রিপোজিশন বসাই না, ডিরেক্টলি আমরা হোম থাকলে তো, যেহেতু হোম শব্দটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়, তাহলে আমরা ভার্বের পরেই আমরা হোমটাকে ব্যবহার করব। হি রিটার্ন হোম, তাহলে হি রিজাইন্ড হিজ অফিস, সে তার অফিসে রিজাইন করেছিল, হয়েছে, অ্যান্ড ডিসাইডেড, মনস্থির করে নিয়েছিল যে টু রিটার্ন হোম, বাড়ি ফিরে যাবে। মানে ওকে, এটাকে এইরকম ভাবে করতে পারো। এবার কারো যদি মনে হয় তিনি এইরকম ভাবেও সেন্টেন্সটাকে লিখতে পারে। লেট, এই লেট শব্দটাকে ইউজ করে। লেট মানে কি? লেট হচ্ছে এমন একটা শব্দ যার পাস্ট, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপেল ফর্ম তিনটেই এক। তাহলে কি বলবো? হি লেট দ্য অফিস নো, মানে সে অফিসকে জানিয়ে দিয়েছিল হিজ ডিসিশন, তার সিদ্ধান্তটা, অ্যান্ড ওয়াজ ডেস্টিন টু রিটার্ন হোম, মানে এবং সে বাড়ি যাইতেছে, এবং তার গন্তব্যস্থল কোথায়? তার বাড়ি, আর কোথাও নয়। এরকম একটা ডিসাইড সে করে নিয়েছিল। তাহলে আমরা বলতে পারি হি লেট হিজ অফিস নো, তার অফিসকে জানিয়েছিল, মানে জবাব দিয়ে আর কি জানিয়েছিল, হিজ ডিসিশন, তার সিদ্ধান্ত, অ্যান্ড ওয়াজ ডেস্টিন টু রিটার্ন হোম, এবং বাড়ি যাওয়ার জন্য সে কি করেছিল? মনস্থির করেই ফেলেছিল। আচ্ছা, 4 নম্বর সেন্টেন্সটা কি বলছে ভালো করে দেখো। বলছে অনেকক্ষণ কেহ কোনো কথা কইল না। অনেকক্ষণ কেহ কোনো কথা কইল না, মানে কেউ কোনো কথা বলেনি। নোবডি স্পোক, আচ্ছা এ লিটিল করবো না, কোনো কথা বলেনি মানে কি? একদম চুপচাপ ছিল। তাহলে নোবডি স্পোক লিটিল ফর লং টাইম। আচ্ছা, লিটিল শব্দটা কখন ব্যবহার করি আমরা? লিটিল মানে কি? লিটিল মানে একদম নাথিং। লিটিল মানে নেগেটিভ অর্থে। লিটিল মানে আমরা নেগেটিভ অর্থে, মানে কোনো কিছুকেই যখন ইন্ডিকেট করে না তখন লিটিল। আর এ লিটিল বলতে কখন ব্যবহার করি? এ লিটিল মানে কি? সামথিং, মানে কিছু হয়তো কথা বলেছিল, সেই জন্য আমরা এ লিটিলকে ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি নোবডি স্পোক লিটিল ফর এ লং টাইম, দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বলেনি। বা এই সেন্টেন্সটাকে এইভাবেও লিখতে পারি, দে ওয়ার সাইলেন্ট ফর এ লং টাইম, তারা নীরব ছিল, কেউ কোনো কথা বলেনি। বা এরকম ভাবেও বলতে পারি এটাকে, ডিড, আমরা ডিড ইউজ করেছি সাবজেক্টের পরে ডিড, ডিডের পরে কি? ডু, ডিড, ডাজ, এদের পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে দে ডিড নট স্পিক এনিথিং, হয়েছে। বা এই সেন্টেন্সটাকে আমরা এইভাবেও এক্সপ্রেস করতে পারি যে যে এরকম ভাবে বলতে পারি, দে আটার্ড নাথিং, কোনো কথা উচ্চারণ করেনি, দে আটার্ড নাথিং, এইরকম ভাবেও বলতে পারি। বোঝাতে পেরেছি? আচ্ছা, তোমাদের মতন তোমরা অবশ্যই ট্রান্সলেট করতে পারো এবং সেটা কমেন্টে জানাতে পারো অবশ্যই। 5 নম্বর সেন্টেন্স কি বলা আছে? মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল, এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির ছড়ার ওপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। তাই এরকম হতে পারে, দা প্রদীপ জ্বলিতে লাগিল, তাহলে মানে প্রদীপটা জ্বলছিল, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুল কি না? সাবজেক্টের পরে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ওয়াজ ওয়্যার বসবে, আর যে ভার্ব আছে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে দ্য ক্যান্ডেল ওয়াজ বার্নিং, ক্যান্ডেল ওয়াজ বার্নিং, বার্ন হচ্ছে অরিজিনাল শব্দটা, তার সঙ্গে আইএনজি যুক্ত করেছি। দ্য ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি, কেমন ভাবে জ্বলছিল? মিট মিট করে। এবার বলছে এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া, থ্রু দ্য ট্যাটার্ড রুফ, ট্যাটার্ড মানে কি? জীর্ণ, মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ভেঙে গেছে, ভেঙে চলে গেছে, হয়েছে, বা চালটা রিপেয়ার করেনি তার জন্য ট্যাটার্ড হয়ে গেছে। তাহলে থ্রু দ্য ট্যাটার্ড রুফ, অথবা কেউ বলতে পারো ডিকেড রুফ, মানে নষ্ট হয়ে গেছে যে ছাদ। দ্য ড্রপস অফ রেন ওয়াটার বিগেন টু ফল, পড়তে শুরু করেছিল, কার ওপর?
অন এ বোল, মানে কিসের ওপর, একটা বাটির উপর বা সরার উপর। তাহলে এটা এখানে লেখাটা হয়নি, টাইপ করা হয়নি। ওকে, তাহলে এইরকম ভাবে লিখতে পারো। আচ্ছা, 6 নম্বর সেন্টেন্সটা কি দেওয়া আছে? 6 নম্বর সেন্টেন্সটা কি দেওয়া আছে? কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্য দিনের মতন সে অতটা চটপট, তেমন চটপট হইল না। মানে অন্যদিন রতন যেমন চটপট রুটি তৈরি করে ফেলে, সেরকম চটপট ভাবে রুটি তৈরি করতে পারে না। তাহলে কিছুক্ষণ পরে, তাহলে আফটার সাম টাইম রতন স্লোলি স্টুড, মানে উঠলো, অ্যান্ড এন্টার্ড দ্য কিচেন, কিচেনের মধ্যে প্রবেশ করলো। কি করার জন্য? না টু প্রিপেয়ার রুটি, হয়েছে, প্রিপেয়ার রুটি। এবার এই সেন্টেন্সটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে রতন রেজড হিমসেলফ, নিজেকে তুললো, সোলি আফটারওয়ার্ডস, তারপরে, মানে কিছুক্ষণ পরে, আফটারওয়ার্ডস, অ্যান্ড ওয়েন্ট টু কিচেন ফর মেকিং রুটি, রুটি তৈরি করতে গেল। রেজড হিমসেলফ, এই রেজ এই শব্দটা মানে নিজেকে তোলা বা নিজের হাত তোলা, নিজেকে তোলা, যাই হোক যদি হয়, তাহলে এরপরে একটা অবজেক্ট বসাতে হয়। কি বসাতে হয়? একটা অবজেক্ট বসাতে হয়। তাহলে রেজড হিমসেলফ, তাহলে এটা হচ্ছে অবজেক্ট হয়ে গেল। কি অবজেক্ট? না এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কাকে বলি? যেটা সাবজেক্ট, মানে ভার্বের যিনি সাবজেক্ট হয় তিনি অবজেক্ট হয়। তাহলে রতন রেজড হিমসেলফ সোলি, ধীরে ধীরে নিজেকে চললো, আফটারওয়ার্ডস, কিছুক্ষণ পরে, অ্যান্ড ওয়েন টু, এই যে আফটার সাম টাইমটাকে আমরা আফটারওয়ার্ডসও বলতে পারি, অ্যান্ড ওয়েন টু কিচেন, কোথায় গেল? ওয়েন টু দ্য কিচেন ফর মেকিং রুটি, রুটি তৈরি করার জন্য। আচ্ছা, এরপরে কি আছে? যে অন্য দিনের মতন তেমন চটপট হইল না, মানে অন্যদিন যেমন তাড়াতাড়ি সে রুটি তৈরি করতো, সেদিনের মতন কিন্তু করতে পারলো না। তাহলে কি লিখেছি? হি ওয়াজ নট অ্যাজাইল, মানে অতটা চটপটে ছিল না, অ্যাজ বিফোর, আগের মতো, ইন মেকিং রুটি, রুটি তৈরি করার মতন আগের মতন চটপটে ছিল না। তাহলে হি ওয়াজ নট অ্যাজাইল, অ্যাজাইল মানে কি? চটপটে। তাহলে হি ওয়াজ নট অ্যাজাইল মানে তিনি চটপটে ছিলেন না। আচ্ছা, মনে করো তার একটা টিভি ছিল, তাহলে আমরা বলতে পারি হি হ্যাড এ টিভি, এটা বলতে পারি। কিন্তু তিনি একজন ভালো মানুষ ছিল, তাহলে আমি কি বলবো? হ্যাড বলবো? আমরা বলবো হি ওয়াজ এ গুড ম্যান, বুঝছে? তাহলে বলতে পারি। তাহলে ওয়াজ কোথায় ব্যবহার করি আর হ্যাড কোথায় ব্যবহার করি আমরা জানি। তাহলে তিনি চটপটে ছিলেন না, মানে আগের মতন সেদিন চটপট ছিলেন না। তাহলে হি ওয়াজ নট অ্যাজাইল অ্যাজ বিফোর ইন মেকিং রুটি, তাহলে ইন ব্যবহার করে আমি এটাকে জিরান্ড করে দিলাম। মেকিং রুটি মানে প্রিপোজিশনের পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিই, সেটাকে আমরা জিরান্ড বলে থাকি। তাহলে হি ওয়াজ নট অ্যাজাইল অ্যাজ বিফোর ইন মেকিং রুটি। এই সেন্টেন্সটাকে আমি এইরকম ভাবে বলতে পারি, হি কুড নট প্রিপেয়ার রুটি কুইকলি অ্যাজ বিফোর। হি কুড নট প্রিপেয়ার, সে তৈরি করতে পারছিল না, পারেনি। তাহলে হি কুড নট, কুড শব্দটাকে ইউজ করতে পারি অতীতকালে। হি কুড নট প্রিপেয়ার, ভার্ব ইউজ করেছি, হি কুড নট প্রিপেয়ার রুটি কুইকলি অ্যাজ বিফোর, আগের মতন তাড়াতাড়ি সেদিন কিন্তু রুটি তৈরি করতে পারেনি। বোঝাতে পেরেছি? আচ্ছা, এর পরের যে সেন্টেন্সটা দেওয়া আছে ভালো করে দেখি। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল, মানে তার মাথায় অনেক রকম চিন্তা উদয় হচ্ছিল। তাহলে ইট সিমড, মানে বোধ করি, মানে এটা আমার মনে হচ্ছে, তুমি বলতে পারো যে ইট সিম টু মিও বলতে পারো। ইট সিমড মানে বোধ করি বা আমার মনে হয়েছিল যে মেনি থটস, অনেক চিন্তা ভাবনা, তাহলে ক্রাউডেড ইন হিজ মাইন্ড, তার মাথায় ভিড় করছিল, মানে ভাবনা উদয় হয়ে, মানে কি ক্রাউডেড ইন হিজ মাইন্ড, ইন টাইমস, মাঝে মধ্যেই, মধ্যে মধ্যেই। তাহলে ইন টাইমস বলতে কি? মাঝে মাঝেই তার মাথায় বোধ করি যে অনেক চিন্তা ভাবনা উদয় হচ্ছে। তাহলে এটাকে এইভাবেও লিখতে পারি, বা এটাকে কেউ এইরকম ভাবেও লিখতে পারে, আই গেসড, আমি অনুমান করি, যে বোধ করি, মেনি থটস অ্যাপিয়ার টু হিম, তার মাথায় উদয় হচ্ছিল, মানে তার তার মানে তার কাছে উদয় হচ্ছিল। মেনি থটস অ্যাপিয়ার টু হিম, ক্রাউডেড ইন হিজ মাইন্ড করেছি, আর অ্যাপিয়ার বসালে আমরা টু বসাবো। কেউ এই জায়গায় কেম আপ করতে পারো, কেম আপ টু হিম করতে পারো, হয়েছে?
মেনি থটস অ্যাপিয়ার টু হিম ইন টাইমস, তার মাথায় উদয় হচ্ছিল। ওকে, তো আজকের এই ট্রান্সলেশন যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।